রাফি, রাফি দাঁড়াও, শুনছো? এদিকে এসো। রাফি তখন আমার কথায় কোনো পাত্তা না দিয়ে সোজা চলে গেল ক্লাসের ভেতর। তাই আমিও ওখানে আর দাঁড়িয়ে না থেকে রাফির পেছন পেছন চলে গেলাম ক্লাসের ভেতরে। ক্লাসে ঢুকে দেখতে পেলাম রাফি তার বেঞ্চে বসে আছে। এরপর আমি আমার বেঞ্চে ব্যাগটা রেখে চলে গেলাম রাফির কাছে। আর রাফিকে বললাম, কি হয়েছে তোমার? তোমাকে আমি ডাকলাম, তুমি শুনতে পাওনি বুঝি? এখন আমি ওকে কি জবাব দিব? আসলে আমি সবই শুনতে পেয়েছি। তবু আমি একটু মিথ্যা করে ওকে বললাম, না শুনতে পাইনি। তো কি হয়েছে আমাকে বলো। আসলে আমাদের বিয়েটা আমার পরিবার মেনে নিবে কিনা এটাই বুঝতে পারছি না। তুমি যদি কোনো মুসলিম মেয়ে হতে তাহলে হয়তো এতটা সমস্যা হতো না। যাই হোক, কালকে আমি আমার পরিবারের সবার সাথে কথা বলে তোমাকে জানাবো, কেমন? ঠিক আছে, তাহলে আমি তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। আর কালকে ক্লাস শেষ করে আমি কলেজ ক্যাম্পাসে অপেক্ষা করব তোমার জন্য। তারপর সেদিনের মতো তারা দুজনে ক্লাস শেষ করে চলে গেল নিজ বাড়ি। বাড়িতে গিয়ে নূপুর তো চিন্তা করতে লাগলো, কি হবে কালকে কে জানে। রাফি কি পারবে তার পরিবারকে মানিয়ে আমাকে বিয়ে করতে? হে আল্লাহ, রাফি যেন আমাকে বিয়ে করে আর রাফির পরিবারও যেন আমাকে মেনে নেয়। নূপুর একা একা এটা বলতে লাগলো। আর ওদিকে রাফি বাড়িতে গিয়ে যা করলো। বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে বসে বসে ভাবছি কি করব এখন। পরিবারের সবাইকে জানালে এটা তো কখনোই মেনে নিবে না। আর আমার বাবা যে রাগী মানুষ, তিনি তো কখনো মেনে নেবে না। তাহলে এখন কি নূপুরকে নিয়ে পালিয়ে যাব, নাকি সোজা বাড়িতে নিয়ে আসব? বাড়িতে নিয়ে আসলেও তো অনেক ঝামেলা হবে, সেটা আমি জানি। আর দূরে কোথায় যাব? আমাদের দূরে তো ওরকম কোনো আত্মীয় বা ওরকম কোনো পরিচিত লোক নেই। তাহলে কি করব এখন? কিছুই তো মাথায় আসছে না। যাকগে, এসব নিয়ে পরে ভাবা যাবে। এ বিষয়ে চিন্তা করতে করতে সেদিনের মতো আর কোনো মতেই রাফির চোখে ঘুম আসলো না। রাফি শুয়ে শুয়ে শুধু ভাবছে যে কালকে সে নূপুরকে কি বলবে। এভাবে দেখতে দেখতে রাত কেটে প্রায় ভোরে সূর্য উদয় হওয়ার সময় চলে এলো। এক সময় রাফি সিদ্ধান্ত নিল যে যা হবার হবে সেটা পরে দেখা যাবে। নূপুরকে নিয়ে কালকেই সোজা আমাদের বাড়িতে চলে আসব। এরপর বিছানায় আর শুয়ে না থেকে উঠে বাহিরে গেলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার জন্য। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বসে আছি বাড়ির উঠোনে। দেখতে পেলাম আস্তে আস্তে পুরো আকাশ ধবধবে সাদা হয়ে গেছে, আর বাড়ির লোকজন এক এক করে ঘুম থেকে উঠছে। এটা দেখে আমি আর ওখানে বসে না থেকে চলে আসলাম আমার রুমে এসে শুয়ে আছি। এরই মাঝে চোখটা একটু লেগে আসলো। একটু পর খেয়াল করলাম আম্মু ডাকতেছে দরজার উপাস থেকে। তাই আর শুয়ে না থেকে উঠে পড়লাম। তারপর নাস্তা করে ব্যাগপত্র গুছিয়ে রওনা হলাম কলেজের উদ্দেশ্যে। কয়েক মিনিটের মধ্যেই কলেজে পৌঁছে গেলাম। কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকতেই দেখতে পেলাম নূপুর দাঁড়িয়ে আছে সেখানে। তাই আর এখানে দাঁড়িয়ে না থেকে বাইকটা কলেজের পার্কিংয়ে রেখে সোজা চলে গেলাম নূপুরের কাছে। সেখানে গিয়ে নূপুরকে বললাম, কি ব্যাপার নূপুর, এত সকালে তুমি কলেজে এসেছো? কি আর করব, সারা রাত ঘুমাতে পারিনি, তাই সকাল সকাল কলেজে চলে আসলাম। তা কেমন আছো তুমি? আর তুমি কি ভেবে দেখেছো যে কি করবে? হ্যাঁ, আমি ভালো আছি। আর আমার সব কিছু ভাবা হয়ে গেছে। এখন চলো ক্লাসে যাই। ক্লাস শেষ করে ক্যাম্পাসে গিয়ে সব কিছু জানাবো তোমায়। ঠিক আছে, তাহলে চলো আগে ক্লাস শেষ করি। এই বলে তারা দুজনে চলে গেল ক্লাসের ভিতরে। কিছুক্ষণ পর স্যার আসলো এবং একে একে তাদের সকল ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে তারা দুজনে মিলে চলে যাচ্ছে কলেজ ক্যাম্পাসে। নূপুর গিয়ে বসলো একটা বেঞ্চে এবং তার পাশে গিয়ে বসলো রাফি। তখন নূপুর রাফির হাত ধরে রাফিকে বলল, রাফি, কি ভেবেছো তুমি, বলো আমায়। তোমার সিদ্ধান্তটা শোনার জন্য আমার মন ব্যাকুল হয়ে পড়েছে। প্লিজ বলো আমায়, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আর কি করবে এখন? নূপুর রাফির হাত ধরে অনেক করুণা করে রাফিকে এই কথাগুলো বলছে। আর ওদিকে রাফি নূপুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, কিন্তু কিছু বলছে না তাকে।
এভাবে কিছুক্ষণ চুপ করে থাকার পর রাফি নূপুরকে বলল, নূপুর, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো আর আমাদের ধর্মকে? বিশ্বাস করো রাফি, আমি তোমাকে আর তোমার ধর্মকে ভালোবেসেই তোমাকে বিয়ে করতে চেয়েছি, কারণ আমি চাই না এই ধর্মে আর থাকতে। তাই আমি তোমাকে বিয়ে করে তোমার ধর্ম অনুসারী হতে চাই। প্লিজ তুমি বলো, তুমি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে হয়তো আমার এই জন্মে আর ইসলাম ধর্ম গ্রহণ করা হবে না। আচ্ছা ঠিক আছে, সোনা নূপুর, আমি তোমাকে কি বলি, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। হ্যাঁ বলো। শোনো, আমি একটি প্ল্যান করেছি যে আজকের রাতে আমি তোমাকে নিয়ে সোজা আমাদের বাড়ি চলে আসব। তারপর যা হবার তাই হবে। আর যত যাই হোক, আমি তোমাকে তো বিয়ে করবই। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। আমি ঠিক রাত 11টায় তোমার বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়াবো। তুমি যেভাবেই হোক বাড়ি থেকে বেরিয়ে বাহিরে চলে আসবে। আমি তখন ওখান থেকে তোমাকে নিয়ে সোজা আমাদের বাড়িতে চলে আসব। ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাও। আর কথাগুলো যেন মনে থাকে। এই প্রথম লাইফে এমন একটা সিদ্ধান্ত নিলাম যে কিনা অন্য ধর্মের একটি মেয়েকে বিয়ে করার, তাও আবার এভাবে। আল্লাহই জানে যে আমাদের কপালে কি লেখা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঠিক 11টায় আমাদের বাড়ির বাহিরে এসে তোমার জন্য অপেক্ষা করব। এই বলে সেখান থেকে চলে আসলাম আমাদের বাড়িতে। বাড়িতে এসে ব্যাগপত্র রেখে বসে বসে ভাবছি, রাফি কি সত্যিই রাত 11টায় আসবে আমাকে নিতে? হ্যাঁ, ও যখন বলেছে তখন নিশ্চয়ই আসবে, এইটুকু বিশ্বাস ওর প্রতি আমার আছে। কিন্তু একটা বিষয় আমার অনেক ভয় হচ্ছে, যে আমি রাফিদের বাড়িতে যাওয়ার পর আমার বাবা যদি এই খবর শুনতে পায় তখন আমাকে কি করবে? আর রাফির পরিবারও যদি আমাদেরকে মেনে না নেয়। যাকগে, এইসব ভেবে আর লাভ নেই, যা হবে সেটা পরে দেখা যাবে। বসে বসে কথাগুলো ভাবতে লাগলো নূপুর। আর ওদিকে রাফি খুব চিন্তায় রয়েছে, কারণ সে তো জানে যে নূপুরের বাবা কেমন মানুষ। সে তো কখনোই নূপুরকে আর রাফিকে মেনে নিবে না। আর মেনে নিবেই বা কী করে, কারণ নূপুর প্রেমের টানে হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করবে। এটা জানতে পারলে তো কখনোই নূপুরের বাবা তাদেরকে মেনে নিবে না, আবার তাদের প্রতি অনেক অত্যাচারও করতে পারে। যাই হোক, ওদিকে দেখতে দেখতে রাত প্রায় 11টা বাজতে চলল। আর নূপুর এত কিছুর পরোয়া না করে বাসা থেকে সোজা বেরিয়ে পড়ল রাফির সাথে তাদের বাড়িতে আসার জন্য। আশেপাশে তাকিয়ে দেখতে পেলাম কোনো লোকজন নেই। এতক্ষণে বাড়ির সকলে প্রায় ঘুমিয়ে পড়েছে। তাই কোনো কিছু না ভেবে নিজের প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিয়ে আস্তে আস্তে বাড়ির গেট দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। আজকে জ্যোৎস্নার রাত ছিল, তাই আকাশটা পুরো ধবধবে সাদা হয়ে রয়েছে। আশেপাশে সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এইভাবে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম ঘড়ির কাঁটায় প্রায় 11টা 30 বাজে। তখন হঠাৎ খেয়াল করলাম দূর থেকে কে যেন বাইক নিয়ে আসছে সোজা আমার দিকে। কাছে আসতেই দেখতে পেলাম যে রাফি এসেছে। রাফিকে দেখে তো আমি মহা খুশি। রাফি তখন আমাকে ফিসফিস করে বলল, নূপুর, তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো, না হয় কেউ দেখে ফেলবে। এখানে বেশিক্ষণ দেরি করা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, উঠছি। এরপর আমি উঠে বসলাম রাফির পেছনে। বাইকে বসেই রাফিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর রাফিকে বললাম, আচ্ছা রাফি, আমরা এখন কোথায় যাব আর কখন কোথায় বিয়ে করব? বিয়ে করবো আগামীকাল সকালে, আর এখন যাব সোজা আমাদের বাড়িতে। রাফি শোনো, আমার না খুব ভয় করছে। আমার বাবা যে লোক, যদি সে আমাদেরকে পুলিশে ধরিয়ে দেয় আর তোমাদের পরিবারের উপর অত্যাচার করে, তাহলে কি হবে? আমি চাই না যে আমার কারণে তোমাদের পরিবারের কারো কোনো ক্ষতি হোক। এসব কথা এখন বাদ দাও, আর দেখা যাক সামনে কি হয়। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে রেখো। যতই বাধা আসুক না কেন, তোমাকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে, এটাই যেন হয়। কথা বলতে বলতে কয়েক মিনিটের মধ্যে রাফি নূপুরকে নিয়ে পৌঁছে গেল তাদের বাড়িতে। রাফি বাড়িতে ঢুকেই বাইকটা ঘরে রেখে নূপুরকে নিয়ে চলে গেল তার রুমে। এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে রাফি বাড়িতে বাইক নিয়ে আসলো আর কেউ তাকে দেখে ফেললো না কেন, আর বাইকের শব্দে কেউ উঠে আসলো না কেন। আসলে প্রায় মাঝে মধ্যেই রাফি অনেক রাত করে বাড়িতে ফিরে, তাই বিষয়টি তেমন কেউ গুরুত্ব দেয়নি। এরপর রাফি নূপুরকে নিয়ে তার রুমে ঢোকার পর দরজা লক করে দিয়ে নূপুরকে বলল, নূপুর, ব্যাগটা টেবিলে রেখে তুমি বিছানায় শুয়ে পড়ো, আর আমি নিচে ফ্লোরে কাঁথা বিছিয়ে শুয়ে পড়ি। আচ্ছা রাফি, তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলতে পারো, কোনো সমস্যা নেই। আসলে আমরা যে একই রুমের মধ্যে দুজনে থাকবো,
এটা যদি সকালে উঠে কেউ দেখে তাহলে কে কি বলবে, এটা ভেবেই আমার কেমন যেন লাগছে। এত কিছু ভেবে তোমার লাভ নাই, এখন ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। এই বলে রাফি ফ্লোরে কাঁথা বিছিয়ে শুয়ে পড়ল, আর ওদিকে নূপুর খাটে শুয়ে পড়ল। এভাবে দেখতে দেখতে রাত কেটে প্রায় ভোর হয়ে এলো। এমন সময় চারিদিকে মসজিদে ফজরের আজান শুরু হলো। আজানের শব্দে ঘুম ভাঙল নূপুরের। নূপুর চোখ মেলে দেখতে পায় রাফি শুয়ে আছে ফ্লোরে। এখন তো আর কিছুতেই নূপুরের চোখে ঘুম আসছে না, তাই নূপুর শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলো, কি হবে এখন? একটু পর তো সকাল হবে, আর সকালে ঘুম থেকে উঠে পড়বে। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো এই বিপদ থেকে, আর সব কিছু যেন ভালোই ভালোই হয়ে যায়, সে ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। এ বলে নূপুর এপাশ ওপাশ করতে লাগলো বিছানায়, কিন্তু কিছুতেই আর তার চোখে ঘুম আসছে না। মাথায় শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে সবসময়। নূপুর যে রাফিদের বাসায় চলে এসেছে, এটা যদি তার বাবা জানতে পারলে কি ঝামেলা করবে তাদের সাথে, ইত্যাদি আরও অনেক কথা এবং চিন্তা ভাবনা আসলো তার মাথায়। এসব ভাবতে ভাবতে এক পর্যায়ে সকাল হলো এবং সকলে ঘুম থেকে উঠে পড়ল। এক পর্যায়ে সকাল প্রায় 10টা বেজে গেল, কিন্তু আজকে এখনও রাফি তার রুম থেকে বের হলো না। এটা দেখে রাফির বাবা রাফির মাকে বলল, তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো রাফি এখনও দরজা খুলছে না কেন, আর বাহিরে আসছে না কেন। রাফির বাবার মুখে এরকম কথা শুনে রাফির মা আর দেরি না করে দ্রুত চলে গেল রাফির রুমের সামনে। রাফি তো ওদিকে পড়ে পড়ে ঘুমাচ্ছে, আর নূপুর বিছানায় বসে আছে খুব ভয়ে। এমন সময় হঠাৎ করে রাফির মা দরজায় খুব জোরে জোরে কড়া নাড়ল, আর চিৎকার করে রাফি রাফি বলে ডাকতে লাগলো। রাফির মায়ের মুখে এভাবে ডাক শুনে নূপুর তাড়াতাড়ি গেল রাফির কাছে, আর রাফিকে ডাকতে লাগলো, রাফি, এই রাফি, রাফি ওঠো, দেখো কে যেন ডাকতেছে তোমাকে, মনে হয় তোমার মা তোমাকে ডাকতেছে, তাড়াতাড়ি করে ওঠো। কি হয়েছে, এত সকালে এভাবে ডাকছো কেন? আরে আমি না, তোমার মা ডাকতেছে, তাড়াতাড়ি ওঠো। কি বলছো? এত সকালে মা কেন ডাকতেছে? আরে এখন সকাল নেই, এখন সকাল 10টার উপরে বাজে। নূপুরের মুখে এরকম কথা শুনে লাফ দিয়ে উঠে বসলাম। তারপর উঠে যেই না দরজা খুলতে যাব, তখন নূপুর আমাকে পেছন থেকে হাত ধরে টান দিয়ে বলল, কি করছো রাফি? এখন যদি দরজা খোলো তাহলে কি হবে? আরে ভয় পেও না, দেখা যাক কি হয়। নূপুরকে এটা বলে আমি গেলাম দরজা খুলতে। দরজা খুলতেই দেখতে পেলাম আম্মু দাঁড়িয়ে আছে দরজার সামনে। তখন যেই না আমাকে কিছু বলতে যাবে, অমনি তার চোখ পড়ল নূপুরের দিকে। আমার ঘরে এরকম একটা মেয়ে মানুষ দেখে মা তো ঘরের ভেতরে ঢুকে পড়ল আর দরজা লক করে দিল। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, রাফি এই মেয়েটিকে? আমি বললাম কি জানি, আমি তো চিনি না তাকে, আরও আমার ঘরের ভিতরে আসলো কি করে? রাফির মুখে একথা শুনে রাফির মা তো রেগে গিয়ে রাফির কান টেনে ধরল, আর রাফিকে বলল, তাই তো বলি, তাহলে এত রাতে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হলি, আবার কিছুক্ষণের মধ্যেই ফিরে আসলি, তাহলে এই ব্যাপার তাই না? আচ্ছা থাক, তুই তোর বাবাকে আমি ডাক দিছি। রাফি তখন মায়ের মুখে একথা শুনে তাকে বলল, মা প্লিজ বাবাকে এখনই ডেকো না, আগে আমার কথা শোনো। ছেলের মুখে একথা শুনে তখন তিনি রাফিকে বলল, আচ্ছা ব্যাপারটা কি আমাকে বলতো, আর তোর যদি বিয়ে করার প্রয়োজন হতো তাহলে তুই আমাদেরকে বললেই পারতি, এভাবে একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসা কি তোর ঠিক হয়েছে? যদি লোকজন জানতে পারে তাহলে আমাদের মান সম্মানের কি হবে, সেটা কি কখনো ভেবে দেখেছিস? আসলে মা বিষয়টা হয়েছে কি, তাহলে শোনো, আমি তোমাকে পুরো বিষয়টা খুলে বলি। আসলে নূপুর যদি কোনো মুসলিম পরিবারের মেয়ে হতো তাহলে আমি তোমাদেরকে জানিয়ে বিয়েটা করতাম, কিন্তু ও হচ্ছে একটি হিন্দু পরিবারের মেয়ে। আসলে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু ধর্ম আমাদের মাঝে বাধা হয়েছিল, তাই ওকে আমি কিভাবে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, কারণ ও হিন্দু আর আমি মুসলমান। ধর্মের ভিন্নতার কারণে এই বিয়ে কখনো পারিবারিকভাবে সম্ভব হতো না, তাই ওকে আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আর ওরও অনেক ইচ্ছা ও আমাকে বিয়ে করে মুসলিম ধর্ম গ্রহণ করবে। ছেলের মুখে এরকম কথা শুনতে পেয়ে রাফির মা অবাক হয়ে রাফিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা রাফি, তুই কি করে ভাবলি যে তোদের বিয়েটা ওর বাবা মা এবং ওদের পুরো হিন্দু সম্প্রদায়ের পরিবার মেনে নিবে?
আর তারা যদি জানতে পারে তুই একজন মুসলিম ছেলে হয়ে তাদের পরিবারের একজন মেয়েকে নিয়ে এসেছিস, তাহলে তোর উপরে কত আইনগত ঝামেলা হতে পারে সেটা কি তুই জানিস? এটা বলতেই রাফি তার মাকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, মা থামো, এত কিছু আমি বুঝি না। আমি ওকে ভালোবাসি আর ও আমাকে ভালোবাসে, এটাই যথেষ্ট। আর একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কারো শক্তি নেই যে ওকে আর আমাকে আলাদা করতে পারবে। ছেলের মুখে এরকম কথা শুনতে পেয়ে রাফির মা আর তাকে কিছু বলতে পারলো না। এরই মাঝে রাফির বাবাও চলে আসলো সেখানেই। এসেই দেখতে পেল দরজা লক করা, তাই দরজা কড়া নেড়ে রাফিকে এবং রাফির মাকে ডাকতে লাগলো। এক পর্যায়ে দরজা খুলে বেরিয়ে আসলো রাফির মা। রাফি এবং নূপুর তিনজনেই বেরিয়ে আসলো বাহিরে। রাফির বাবা তাদের সাথে মেয়েটিকে দেখতে পেয়ে বলল, মেয়েটি কে আর তোমাদের সাথে এই ঘরে কি করছে? এরপর রাফির মা ও রাফি বিস্তারিত বলতে লাগলো তাকে। সমস্ত কথা শুনে রাফির বাবা তো অবাক হয়ে গেল। নূপুরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা নূপুর, তোমার বাবার নাম কি আর তোমাদের বাসা কোথায়? আঙ্কেল, আমার বাবার নাম হচ্ছে নিতিন কুমার দাস। তিনি আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। আর আমাদের বাসায় এখান থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার দূরে হবে। এভাবে নূপুর তার এবং তাদের বিষয় বিস্তারিত বলতে লাগলো রাফির বাবার কাছে। রাফির বাবা মেয়েটির মুখে কথাগুলো শুনছে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কথাবার্তা শেষ পর্যায়ে রাফির বাবা তার মাকে বলল, ওকে নিয়ে তুমি রুমে যাও আর রাফি তুই আমার সাথে রুমে আয়, আমি দেখতেছি ব্যাপারটা কি করা যায়। এই বলে তারা সকলে চলে গেল সেখান থেকে। আবার আপনারা হয়তো ভাবছেন যে বিষয়টা এত সহজে মিটে গেল কিভাবে। আসলে বাড়িতে এত কিছু হয়ে গেছে কিন্তু রাফির বাবা তাকে কিছুই বলল না। আসলে রাফি তাদের পরিবারের একমাত্র সন্তান। তাদের অর্থ সম্পত্তি যথেষ্ট পরিমাণে আছে এবং তারা উচ্চ মধ্যবিত্ত। যাই হোক, মূল কথা হচ্ছে মেয়েটি ইসলাম ধর্মকে ভালোবেসে রাফিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আর রাফির বাবা তাকে তেমন কিছু বলল না। ওদিকে রাফি খুব খুশি যে তার বাবা সব কিছু মেনে নিয়েছে, তাদের বিয়েতে আর কোনো বাধা নেই। রাফির মা নূপুরকে রুমে রেখে চলে গেল রান্নাঘরে। আর ওদিকে নূপুর রুমে বসে বসে ভাবছে, সবকিছু এত সহজে মিটে যাবে এটা কখনো ভাবতে পারিনি। আসলে রাফির বাবা মা অনেক ভালো মনের মানুষ। এখন শুধু দেখা যাক আমার বাবা কিছু না বললেই হয়। নূপুর এটি বসে বসে ভাবছে। আর ওদিকে রাফি আসলো তার কাছে। এবার দুজনে বসে গল্প করতে লাগলো, কিন্তু তারা হয়তো এখনো বুঝতে পারেনি যে সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। ওদিকে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে। এবার চলুন নূপুরদের বাড়িতে কি হচ্ছে সেই ঘটনা আপনাদের বিস্তারিত বলি। বেলা বাজে প্রায় 12টার ওপরে। নূপুরের বাবা বারান্দায় ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছে। এমন সময় নূপুরের মা তাকে ডাক দিয়ে বলল, এই কি হলো শুনতে পাচ্ছ? এদিকে এসো, তোমার মেয়েকে তো ঘরে দেখতে পাচ্ছি না। আর ঘরের দরজাটাও খোলা ছিল। তার মুখে এরকম কথা শুনে নূপুরের বাবা রেগে গিয়ে খবরের কাগজটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকে বলল, কোথায় গেছে মেয়ে, ভালো করে খুঁজে দেখো। নূপুরের মা তখন তাকে বলল, ঘুম থেকে উঠে ওকে কোথাও দেখতে পাচ্ছি না। তোমাকে সকালে বলতে যাব কিন্তু তুমি ব্যস্ত ছিলে তাই বলতে পারিনি। এটি শুনে নূপুরের বাবা তো আরও রেগে বিস্ফোরিত হতে লাগলো আর তাকে বলল, মেয়ে ঘরে নেই একথা তুমি আমাকে এখন বলছো? এটি বলে নূপুরের বাবা তার মাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে গেল। আর বাহিরে এসে কাকে যেন ফোন করে বলল, তুই এখনই চতুর্দিকে খোঁজ লাগা যে দেখ আমার মেয়ে নূপুর কোথায় আছে। ওকে যেখানেই পাবি সেখানেই তুলে নিয়ে আসবি আমার কাছে, আর সাথে যাকে পাবি তাকেও তুলে নিয়ে আসবি। এভাবে দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো, কিন্তু কেউ কোথাও তাকে খুঁজে পেল না। এবার নূপুরের বাবা আর বসে না থেকে সোজা চলে গেল থানায়। থানায় ঢুকে তিনি সোজা চলে গেল ওসির রুমে। সেখানে গিয়ে বিস্তারিত ঘটনা তাকে বলল। তারপর ওসি সাহেব সেই অনুযায়ী অ্যাকশন নিতে শুরু করলো। এবার নূপুরের বাবা চলে আসলো বাড়িতে। ইতিমধ্যেই আশেপাশে কয়েক গ্রামে অনেকেই এই বিষয়টি জেনে গেছে। আর ওদিকে নূপুর রাফিদের বাসায় আছে। এভাবে কেটে গেল প্রায় 2 দিন। রাফির বাবা মা এবার সিদ্ধান্ত নিল যে ওদের আর এভাবে রাখা যাবে না বাড়িতে, ওদেরকে যত দ্রুত সম্ভব বিয়ে দিতে হবে। এখন আপনারা হয়তো ভাবছেন যে তাহলে বিগত এই 2 দিনের মধ্যে কেন তাদেরকে বিয়ে দিল না। আসলে নূপুর যদি মুসলিম পরিবারের মেয়ে হতো তাহলে তখনই তাদের বিয়ে দেওয়া যেত,
কিন্তু নূপুর হিন্দু ধর্মের মেয়ে হওয়ার কারণে তাদেরকে এখনও বিয়ে দেওয়া হয়নি। এরই মাঝে রাফির বাবা আসলো। নূপুর যে হিন্দু থেকে মুসলিম ধর্মের হবে সেজন্য একটা স্ট্যাম্প প্রয়োজন, সেটা তিনি কমপ্লিট করে নিয়ে আসলো নূপুরের কাছে। এবার নূপুর এটাতে সিগনেচার করলো, কিন্তু শুধু নূপুরের সিগনেচারের মতেই সে মুসলিম হতে পারবে না, এতে তার বাবারও সিগনেচার প্রয়োজন হবে। তাই তাদেরকে বিয়ে দেওয়া এখনও লেট হচ্ছে। পর্যায়ে স্ট্যাম্পটি রেখে দিয়ে রাফির বাবা রাফির হাতে কিছু টাকা দিয়ে বলল, তোরা যা, তোদের বিয়ের জন্য যা যা জামা কাপড় এবং যা যা প্রয়োজন সব কিছু কিনে নিয়ে আয়। ঠিক আছে বাবা, তাহলে আমি নূপুরকে নিয়ে কেনাকাটা করতে যাচ্ছি। তারপর নূপুরকে বললাম রেডি হতে। এবার আমরা দুজনে বেরিয়ে পড়লাম বাসা থেকে নিউ মার্কেটের উদ্দেশ্যে। সেখানে গিয়ে কেনাকাটা করতে লাগলাম। কেনাকাটা শেষ করে দুজনে মিলে চলে গেলাম রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য। এমন সময় দেখতে পেলাম দুজন পুলিশ আসলো আমাদের পিছু পিছু রেস্টুরেন্টের ভেতরে, কিন্তু আমি ওদিকে তেমন একটা খেয়াল করলাম না। দুজনে গিয়ে বসলাম একটি টেবিলে। এবার পুলিশ দুজন এসে সোজা আমার হাতে হ্যান্ডকাফ লাগালো আর বলল, কি রে বেটা, চেয়ারম্যানের মেয়েকে অপহরণ করেছিস? এবার চল থানায়, দেখবি তোর কি অবস্থা করি। কি ব্যাপার, আপনি আমার হাতে হাতকড়া পরালেন কেন? আর আমি তোকে অপহরণ করিনি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। হ্যাঁ স্যার, আমি ওকে ভালোবাসি আর আমি সজ্ঞানে স্বইচ্ছায় ওর সাথে এসেছি। আমাকে কোনো রকম অপহরণ করা হয়নি। তুমি চুপ থাকো, তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাইনি। আর তোমার বাবার নির্দেশ আছে তোমাকে সহ সাথে যাকে পাবে তাকে থানায় নিয়ে যেতে। এবার বেশি কথা না বলে ভালোই ভালোই থানায় চলো। হে আল্লাহ, আমি মনে মনে যে ভয়টা পেয়েছিলাম সেটি আমার সাথে হলো। কে জানে এখন ভাগ্যে কি লেখা আছে। তবে যাই হোক, আমি যে মুসলিম হব আর রাফিকে বিয়ে করব এই সিদ্ধান্তই থাকবে। কখনো ভাবতেও পারিনি যে আমার সাথে এমনটা হবে। আমি যতদূর জেনেছি নূপুরের বাবা খারাপ, কিন্তু এতটা খারাপ সেটা বুঝতে পারিনি। যাই হোক, এরপর পুলিশের সাথে চলে গেলাম নূপুরকে নিয়ে থানায়। সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। দেখতে পেলাম নূপুরের বাবা এসেছে সেখানে। নূপুরের বাবা এসেই তো নূপুরকে আর আমাকে দুজনকে কষে মারল এক চর, আর আমাকে বলল, এই ছোট লোকের বাচ্চা, তুই আমার মেয়েকে কেন অপহরণ করেছিস? নাকি প্রেমের জালে ফাঁসিয়ে তাকে বিয়ে করার ধান্দা করেছিস? বল আমায়। আঙ্কেল, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি ওকে অপহরণ করিনি, ও আমাকে ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি। আর নূপুরের হিন্দু ধর্ম কোনোভাবেই পছন্দ নয়, তাই সে আমাকে বিয়ে করে মুসলিম হতে চায়। আমার মুখে এই কথা শুনে নূপুরের বাবা তো আরও রেগে গেল। রেগে গিয়ে তখন নূপুরকে কষে মারল আর একটা চর। নূপুর তখন তার বাবার উদ্দেশ্য করে বলল, বাবা, তুমি আমাকে মারো বা যাই করো, আমার সিদ্ধান্তেই আমি অটুট থাকবো। কারণ আমি জানি ইসলাম হচ্ছে একমাত্র সত্য ধর্ম। তাই আমি অনেক ভেবে চিন্তে রাফিকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আর আমি যে মুসলিম হব সেই সম্পর্কে সকল কাগজপত্র রেডি করা আছে। তুমি চাইলে সেখানে সিগনেচার করে এখান থেকে চলে যেতে পারো। আর আমি যখন বলেছি রাফিকে বিয়ে করব, তখন ওকেই বিয়ে করব। মেয়ের মুখে একথা শুনে নূপুরের বাবা তো হা করে তাকিয়ে রইল নূপুরের দিকে। আর নূপুরকে বলতে লাগলো, তুই কি ভুলে গেছিস তুই আমাদের একমাত্র সন্তান? আর তুই যদি আমার কথা অমান্য করে হিন্দু ধর্ম থেকে মুসলিম হস তাহলে আমি তোকে ত্যায্য করব আর আমার সকল সম্পত্তি থেকে তোকে বঞ্চিত করব। নূপুর তার বাবার এসব কোনো কথাই পরোয়া না করে তাকে বলল, বাবা, তোমার এইসব কথার সকল কিছুই আমি জানি, কিন্তু আমি তোমার কোনো কথাই আজ শুনবো না। কারণ আমি জানি ইসলামে একমাত্র সত্য ধর্ম, আর ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি, হোক সেটা আমার বাবা মা বা সয় সম্পত্তি। নূপুর তার বাবাকে এ কথাগুলো বলছে আর ওদিক থেকে ওসি সাহেব নূপুরকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার বয়স কত? হ্যাঁ, তুমি যে এত কড়া গলায় কথাগুলো বলছো, তুমি কি জানো বাংলাদেশে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ের জন্য স্বীকৃতি দেওয়া হয় না? এখন যদি তুমি এমনটা করো তাহলে তোমার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব। তখন ওসি সাহেবের উদ্দেশ্য করে নূপুর তাকে বলল, ওসি সাহেব, আপনি হয়তো ভুল করছেন, কারণ আমার বয়স 19 চলে আর আমি মনে করি আমার বিয়ের উপযুক্ত বয়স হয়েছে। ওসি সাহেবকে কথা বলার পর ওসি সাহেব আমাকে কড়া গলায় বললেন, এই মেয়ে, কি বলছো এসব? তোমার বয়স 19 মানে? আমার সাথে কি মশকরা হচ্ছে? এতটুকু একটা পিচ্চি মেয়ে বলে কিনা ওর বয়স 19।
ওসি সাহেব, আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে আপনি আমার কলেজের কার্ড এবং আমার এনআইডি কার্ড দেখলে বুঝতে পারবেন। তখন আমি ওসি সাহেবকে আমার এনআইডি কার্ড এবং কলেজের কার্ড বের করে দেখালাম। তিনি তো এটা দেখে অবাক হয়ে গেল আর আমাকে কিছু বলতে পারলো না। তারপর তিনি আমার বাবাকে বললেন, দেখুন চেয়ারম্যান সাহেব, মেয়ের বয়স যেহেতু 18 পার হয়ে গেছে আর ছেলের বয়সও 21-এর ওপরে, আর ওরা যেহেতু দুজন দুজনকে ভালোবেসে সজ্ঞানে স্বেচ্ছায় বিয়ে করতে চাচ্ছে, এ বিষয়ে আমি আর আইনগতভাবে ওদেরকে কোনো প্রকার বাধা দিতে পারবো না। এখন আপনি দেখেন বাকিটা কি করবেন, সেটা আপনাদের ব্যাপার। ওসি সাহেবের মুখ থেকে এরকম কথা শুনে চেয়ারম্যান সাহেব অর্থাৎ নূপুরের বাবা তো এক প্রকার হতাশ হয়ে পড়ল। মনের মাঝে দুঃখ, কষ্ট আর রাগ অভিমান নিয়ে নূপুরকে বলল, দে তোর মুসলিম হওয়ার সকল কাগজপত্র, আমি সিগনেচার করে দিচ্ছি। আর তুই একটা কথা ভালো করে মনে রাখিস, আজ থেকে ভাববি তোর বাবা মা এই পৃথিবীতে আর নেই, আর জীবনে কখনো কোনো দিন আমাদের নাম তোর মুখে নিবি না, আর জীবনে কখনো কোনো দিন কোনো অধিকার নিয়ে আমাদের দরজায় যাবি না, কারণ এই কাগজে সিগনেচার করা মানে তুই আমাদের কেউ নয় আর তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। নূপুরকে এটি বলে সকল কাগজপত্রে সিগনেচার করে দিল নূপুরের বাবা। সেখান থেকে চলে গেল বাড়িতে গিয়ে বাড়ির সকলকে এ ঘটনা বলতে লাগলো। সকলে এটি শুনে তো আর বিশ্বাসই করতে পারছে না যে নূপুরের মতো একটা মেয়ে এরকম কাজ করতে পারে। যাই হোক, নূপুর কাজটা কি ঠিক করেছে না ভুল করেছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর নূপুর আর রাফি চলে গেল রাফিদের বাসায় গিয়ে রাফির বাবা মা সহ পরিবারের সবাইকে এই ঘটনা বলতে লাগলো। যাই হোক, এবার নূপুর আর রাফির বিয়েতে কোনো বাধা নেই। রাফির বাবা বিয়ের দিন নির্ধারণ করলো আগামী শুক্রবার। দেখতে দেখতে শুক্রবার চলে আসলো। আজ রাফি আর নূপুরের বিয়ের দিন। পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে, রাফির রুমটাও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তারপর সকলে মিলে তাদের দুজনকে গোসল করালো এবং নতুন শেরওয়ানি পরালো রাফিকে। অনেক সুন্দর করে লাল টুকটুকে একটা শাড়ি দিয়ে বউ সাজালো নূপুরকে। কিছুক্ষণ পর কাজী সাহেব আসলেন এবং মৌলানা সাহেব আসলেন। মৌলানা সাহেব এসে নূপুরের সকল কাগজপত্র দেখলেন এবং কাগজপত্র দেখে তিনি নিশ্চিত হয়ে নূপুরকে মুসলিম হওয়ার জন্য প্রথমে অজু করে তারপরে নামাজের শুরুতে বসতে বললেন। তারপর নূপুর অজু করে এলো এবং নামাজের শুরুতে মৌলানা সাহেবের সামনে বসলো। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে নূপুর তো হিন্দু, সে অজু করতে পারলো কিভাবে আর নামাজের শুরুতে বসতে পারলো কিভাবে। আসলে বিগত এই কয়েকদিনের মধ্যেই রাফির মায়ের কাছ থেকে নূপুর সব কিছু শিখে নিয়েছে। এবার মৌলানা সাহেব দোয়া কলমা পড়ে এবং মুসলিম হতে যা যা প্রয়োজন সব কিছু নূপুরকে পড়ালো আর নূপুরকে মুসলিম বানালো। তখন নূপুরের নাম পাল্টে দিয়ে নতুন করে নাম রাখা হলো জান্নাতুল ফেরদাউস। এরপর রাফি আর নূপুরের বিয়ে সম্পূর্ণ হলো। তারপর জান্নাতুলকে নিয়ে রাফির মা চলে গেল তাদের রুমে, আর ওদিকে রাফি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তারপর সকলে খাওয়া দাওয়া শেষ করে চলে গেল নিজ নিজ বাড়িতে। এবার ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসলো এবং কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে গেল। তারপর জান্নাতুল চলে গেল তার বাসর ঘরে গিয়ে ঘোমটা দিয়ে বসে রইল খাটের উপরে আর রাফির জন্য অপেক্ষা করতে লাগলো। তারপর প্রায় রাত 9টার দিকে রাফি প্রবেশ করলো তার বাসর ঘরে। রুমে ঢুকতেই দেখতে পেলাম খাটের উপরে লাল টুকটুকে শাড়ি পরে বসে আছে নূপুর ওরফে জান্নাতুল। আমি ভেতরে ঢুকে দরজাটা লক করে দিয়ে যেই না ওর কাছে যেতে লাগলাম, অমনি ও এসে আমার পায়ে সালাম করে আমাকে বলল, আচ্ছা, শুনেছি বিয়ের প্রথম রাত অর্থাৎ বাসর রাতে নাকি 2 রাকাত নফল নামাজ পড়তে হয়। হ্যাঁ, সেটা পড়তে হয়, কিন্তু এটা তুমি জানলে কি করে? শুধু এটা নয়, আর অনেক কিছুই আমি এর মাঝেই শিখে নিয়েছি। তো যাই হোক, চলো আগে আমরা দুজনে নফল নামাজ আদায় করি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আগে নামাজ আদায় করে নিই। আমি আর জান্নাতুল নামাজ শেষ করে শুয়ে পড়লাম বিছানায়। আমার সবটুকু ভালোবাসা দিয়ে আমি জান্নাতুলকে আদর করতে লাগলাম। জান্নাতুল আমার ভালোবাসায় পাগল হয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। যাই হোক, তারপরে আর কিছু বলা যাবে না। এরপর আমি তো গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। একসময় ফজরের সময় চলে আসলো। আশেপাশের চতুর্দিকে মসজিদের মাইকে আজান শুরু হয়ে গেছে। হঠাৎ খেয়াল করলাম আমার মুখের উপরে কেমন যেন পানির ছিটা পড়ছে। আচমকা মুখে এরকম পানির ছিটা পড়ায় ঘুম থেকে তাড়াহুড়ো করে উঠে বসলাম। এমন সময় খেয়াল করলাম জান্নাতুল আমাকে ডাকতেছে আর বলছে, এই কি হলো, ওঠো, যাও গোসল করে ফ্রেশ হয়ে এসো,
ফজরের আজান হয়ে গেছে আর নামাজ পড়তে হবে। জান্নাতুলের মুখে এরকম কথা শুনে আমি মনে মনে ভাবলাম, কি রে মেয়ে বাবা আজকে বিয়ে হয়েছে আর আজকে এভাবে আমার সাথে নামাজের ব্যাপারে তাগিদ দিচ্ছে। আসলে অনেক দিন ফজরে ওঠা হয় না, তাই আজকে হঠাৎ করে উঠে কেমন জানি লাগতেছে। যাই হোক, এখানে আর বসে না থেকে চলে গেলাম ওয়াশরুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে উজু করে সোজা চলে গেলাম মসজিদ থেকে নামাজ শেষ করে রুমে ঢুকে দেখতে পেলাম জান্নাতুল নামাজ শেষ করে বসে বসে কোরআন পড়তেছে। তারপর ওকে জিজ্ঞাসা করলাম, তুমি আরবি কবে শিখলে? এই তো শিখেছি তোমার আম্মুর কাছ থেকে। আচ্ছা ঠিক আছে, ভালো, তাহলে পড়ো। আমি শুয়ে পড়লাম। আচ্ছা ঠিক আছে। এই বলে রাফি শুয়ে পড়ল বিছানায় আর ঘুমিয়ে পড়ল। ওদিকে জান্নাতুল কোরআন পড়া শেষ করে যখন ভোরের সূর্য উদয় হলো তখন রুম থেকে বেরিয়ে আসলো আর বাড়ির যত কাজকর্ম রান্নাবান্না সব কিছু সেরে বসে আছে। এরপর সকলে ঘুম থেকে উঠে জান্নাতুলের এরকম কাজকর্ম দেখে তো সকলে অবাক হয়ে গেল। এভাবে হাসি খুশি সুখ শান্তিতে দিন কাটতে লাগলো জান্নাতুল আর রাফির। দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে গেল। এখন জান্নাতুলের গর্ভে রাফির সন্তান বড় হতে শুরু করলো। জান্নাতুল মা হবে শুনেই তো সকলে অনেক খুশি। এত বিশ্বাস, ভালোবাসা, হাসি খুশি, আনন্দ সব কিছুর মাঝে যে এমন একটা ঘটনা ঘটতে পারে তা কখনো বিশ্বাস করা যায় না। আসলে ব্যাপারটি হচ্ছে জান্নাতুল যেহেতু মা হতে চলেছে তাই আগের মতো রাফিকে তেমন একটা সময় দিতে পারে না সে। এভাবে চলে প্রায় কয়েক মাস আর রাফির ভালোবাসা জান্নাতুলের প্রতি ধীরে ধীরে কমতে লাগলো। হ্যাঁ, এরই মাঝে আরেকটি কথা আপনাদের বলতে ভুলে গেছি। জান্নাতুল মা হবে শুনে জান্নাতুলের একজন বান্ধবী তার সাথে দেখা করার জন্য মাঝে মাঝে আসতো তাদের বাড়ি, কিন্তু রাফি সেই সুযোগটি নিয়ে তার বান্ধবীকে প্রেমের প্রস্তাব দিল আর বলল এ ব্যাপারে জান্নাতকে যেন কিছু না বলে। তারপর 1 দিন 2 দিন 3 দিন এভাবে চলতে লাগলো। জান্নাতুলের ফ্রেন্ডের সাথে রাফির ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। এভাবে চলতে লাগলো আরও প্রায় 3 মাস। তারপর দেখতে পেল এক পর্যায়ে জান্নাতুলের মা হওয়ার সময়টা চলে আসলো। তারপর সকলে মিলে জান্নাতুলকে নিয়ে যাচ্ছে হসপিটালে নেওয়ার পর ডাক্তার বলল তাকে ইমার্জেন্সি সিজার করাতে হবে। সকলের সাথে মায়াও আসলো সেখানে। আসলে মায়া হলো সেই মেয়েটি যে কিনা জান্নাতুলের ফ্রেন্ড আর তার সাথে রাফির সম্পর্ক। এরপর কিছুক্ষণের মধ্যেই জান্নাতুলের সিজার সম্পূর্ণ হলো। অনেক ফুটফুটে সুন্দর একটি কন্যা সন্তান হলো তার। এরপর জান্নাতুলকে আর তার মেয়েকে নিয়ে চলে আসলো কেবিনে। কিছুক্ষণ পর জান্নাতুলের কাটা জায়গায় প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং শীতে কাঁপড়াচ্ছে। ওদিকে রাফিয়ার মায়া বসে বসে হাসি ঠাট্টা আর গল্প করতেছে। এদিকে যেন তাদের কোনো খেয়ালই নেই, তারা দেখেও যেন না দেখার মতো করে বসে আছে। জান্নাতুল এটি দেখতে পেয়ে মনে মনে অনেক কষ্ট পেল আর কিছুটা আন্দাজ করতে পারল। হে আল্লাহ, এত কষ্টসাধ্য করে এত ভালোবাসা দিয়ে আমি মনে হয় রাফিকে আমার করে আটকে রাখতে পারলাম না। তা না হলে আজকে আমি এখানে ব্যথায় কাতরাচ্ছি আর ওদিকে ও কিভাবে পারে মায়ের সাথে বসে আড্ডা দিতে আর গল্প করতে। রাফি ভুল করেও একটিবারের মতো ফিরে তাকালো না আমাদের দিকে। ওদিকে মেয়েও অনেক কান্না করছে আর আমারও সেলাইয়ে ওখানে প্রচণ্ড ব্যথা আর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, কিন্তু রাফি এখনো এসে আমাদের মেয়েকে পর্যন্ত দেখলো না। আমি তখনই মনে মনে কিছুটা আন্দাজ করতে পেরেছি যে ওদের এই সম্পর্ক 2-1 দিনের নয়, কিন্তু তখন কিছু বলতে পারলাম না ওদের। এর কিছুক্ষণ পর আমার শাশুড়ি আসলো এবং নার্স আসলো। এরপর নার্স আমাকে ইঞ্জেকশন আর ওষুধ দিয়ে চলে গেল সেখান থেকে। আর আমার শাশুড়ি মেয়েকে খাওয়াচ্ছে। তারপর এক সময় রাত চলে আসলো। আমার শাশুড়ি শুয়ে পড়লো পাশের বেডে আর রাফি মেঝেতে পাটি বিছিয়ে শুয়ে পড়লো আর ওদিকে মায়া সোফায় শুয়ে আছে। আস্তে আস্তে রাত গভীর হলো, চোখ দুটো মেলে আসলো গভীর ঘুমে। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। তখন পাশে তাকিয়ে দেখতে পেলাম আমার শাশুড়ি যেখানে ঘুমিয়েছিল ঠিক সেখানেই ঘুমিয়ে আছে আর সবকিছু ঠিকঠাকই আছে। কিন্তু যেই না ওদিকে খেয়াল করলাম দেখতে পেলাম রাফি আর মায়া দুজনের কেউই রুমে নেই। আর তাই তখন দরজার দিকে তাকালাম, কিন্তু না, দরজার ভেতর থেকে লক করা। তখন কাউকে কিছু বললাম না, এভাবেই চুপ করে শুয়ে রইলাম বেশ খানিকক্ষণ। প্রায় 20 মিনিট পর খেয়াল করলাম মায়া আর রাফি একসাথে ওয়াশরুম থেকে বের হচ্ছে। এদের এই অবস্থা দেখে আমার আর কিছুই বোঝার বাকি নেই।
ওদের দিকে পেছন ফিরে বালিশের ভেতরে মুখ লুকিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম সেদিন। আসলে আমি কখনো ভাবতেও পারিনি যে রাফি এক সময় এরকম পরিবর্তন হয়ে যাবে। সামান্য কয়েকটা মাস আমাকে কাছে পায়নি সে, শুধুমাত্র এই সময়টুকু ধৈর্য ধরতে পারলো না। এই ছিল ওর ভালোবাসা। তারপর ওদেরকে আর তখন কিছু বললাম না। দুদিন পর হসপিটাল থেকে ছুটিতে চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাওয়ার পর দেখলাম প্রায়ই আমার বান্ধবী মায়া আসে আমাদের বাড়িতে। ধরতে গেলে প্রায় রোজই আসে, এসেই রাফির সাথে গল্প করে আর আড্ডা দিয়ে চলে যায়। তবে মাঝে মাঝে যদি সুযোগ পায় তাহলে সুযোগ কখনো মিস করে না। যাই হোক, ওসব বলে এখন আর কোনো লাভ নেই। রাফি এখন আমাকে আর আগের মতো কোনো ভালোবাসে না। ওদের কাছে এখন আমি কেমন জানি এক প্রকার মূল্যহীন হয়ে পড়েছি। কি আর করব, এভাবে চুপ করে মুখ বুজে সহ্য করলাম প্রায় 6 মাস। এর মাঝেই হঠাৎ একদিন খবর পেলাম রাফি আর মায়া নাকি গোপনে বিয়ে করেছে। এটা শুনে তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, যে এতদিন যা করছে করছে, এখন আমি এটা কি শুনতে পেলাম। হে আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন। তারপর এইভাবেই কেটে গেল প্রায় 2 দিন। হঠাৎ একদিন খেয়াল করলাম রাফি লাল টুকটুকে একটা শাড়ি পরিয়ে কাকে যেন বাড়িতে নিয়ে আসলো। এটা দেখে আমি চোখের পানি আর ধরে রাখতে পারতেছি না। তখন রাফির পায়ে ধরে বললাম, কি দোষ ছিল আমার, তুমি বলো। তোমাকে বাবার ডাক শোনানোর প্রশান্তি দিতে গিয়ে আমার জীবনটাই তো শেষ করে দিলে তুমি। আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমাকে এইভাবে ধোকা দিয়ে আরেকটা বিয়ে করবে। তাহলে বিশ্বাস করো, আমি জীবনেও কখনো কোনোদিন তোমার মতো ছেলেকে বিয়ে করতাম না। আসলে আমি অনেক ভালোবেসেছি মুসলিম ধর্মটাকে, আর সেদিক থেকে তোমাকে আমার অনেক ভালো লেগেছে। তাই দুটো মিলে আমি তোমাকে বিয়ে করেছি। কিন্তু যদি জানতাম যে তোমার ভেতরে এরকম চরিত্রহীন মানুষটা লুকিয়ে আছে, তাহলে কখনোই তোমাকে বিয়ে করতাম না। তখন রাফি আমাকে লাথি দিয়ে ফেলে দিয়ে বলল, চুপ কর শালি, আমি তোর আর কোনো কথাই শুনবো না। কি পেয়েছিস আমি? তোকে বিয়ে করে আমাকে তুই কখনো প্রকৃতভাবে সুখী করতে পারলি না, তাহলে তোর সাথে সংসার করে আমার কোনো লাভ আছে? এখানে ডিভোর্স পেপার রাখা আছে, তুই সময় মতো সাইন করে বাড়ি থেকে বেরিয়ে যাস, কেমন? আর এখন সর আমার সামনে থেকে। আজকে আমাদের বাসর রাত, এখন আমি বাসর করব। এ বলে রাফি মায়াকে নিয়ে চলে গেল তার ঘরে। আর ওদিকে জান্নাতুল তার মেয়েকে বুকে জড়িয়ে উঠোনে বসে বসে কান্না করতে লাগলো। এখন হয়তো অনেকেই ভাবছেন যে এত কিছু হয়ে গেল, তাহলে রাফির বাবা মা কোথায়? আসলে রাফি এখন আগের মতো নেই, আর ওর বাবা মাও কেমন জানি হয়ে গেছে। তার ছেলে কি করলো না করলো সে বিষয়ে কোনো খোঁজ খবর রাখে না। এত কষ্ট সহ্য করেও জান্নাতুল বেশ কয়েকদিন রইলেন রাফিদের বাড়িতে। তারপর আসলো সেই দিন যেদিন রাফি নিজে জান্নাতুলকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আর বলল, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো যেন তোর মুখ আমি না দেখি। তোর মতো ধোঁকাবাজের আমার বাড়িতে কোনো জায়গা নেই। তুই এখনই বেরিয়ে যা তোর মেয়েকে সহ নিয়ে। আর কখনো এখানে আসার চেষ্টা করবি না, তাহলে তোকে একেবারে শেষ করে ফেলবো। কথাটা মনে রাখিস ভালো করে। ও হ্যাঁ, আরেকটি কথা আপনাদের বলা হয়নি। রাফির এরকম পরিবর্তনের মূল বিষয়টি হচ্ছে মায়া নামের সেই মেয়েটি। আসলে এই মেয়েটি রাফির কাছে এসে নূপুর ওরফে জান্নাতুলের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে সে নাকি বিয়ের আগে অনেকগুলো রিলেশন করেছে এবং অনেক খারাপ কাজের সাথে লিপ্ত ছিল ইত্যাদি। এসব আরও অনেক বাজে কথা বলে সে রাফির মন থেকে জান্নাতুলকে আস্তে আস্তে মুছে দেওয়ার চেষ্টা করেছে এবং এক পর্যায়ে সে সফল হয়েছে আর রাফিকে তার প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে। ও জান্নাতুলকে রাফির কাছ থেকে আলাদা করেছে। এরপর জান্নাতুল কি আর করবে, রাফি তো তাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট্ট একটা ব্যাগে মেয়ের অল্প কিছু জামা কাপড় নিয়ে চোখের পানি মুছতে মুছতে বের হলাম রাফিদের বাসা থেকে। বের হওয়ার পর একবার বাড়িটার দিকে তাকিয়ে রইলাম আর মনে মনে অনেক কিছুই ভাবলাম, কিন্তু এখন আর এত কিছু ভেবে লাভ নেই। তারপর রাস্তায় এসে একটা অটো নিয়ে চলে গেলাম বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে গিয়ে বসে আছি, কিন্তু আমার কাছে ভাড়া দেওয়ার মতন টাকা নেই। এখন বসে বসে ভাবছি যে কি করব, এখন আর কোথায় যাব। যদি এখন আমার বাবার কাছে ফিরে যাই, সে আমাকে কখনোই মেনে নেবে না। আর সে তো সেদিনই বলে দিয়েছে যে আমার বাবা মা মারা গেছে আর তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং তারা আমাকে ত্যায্য করেছে। আগে যদি কখনো বুঝতে পারতাম যে রাফি একদিন এতটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে কখনো সেদিন বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে ওর সাথে চলে আসতাম না ওকে বিয়ে করার জন্য। সবকিছু আমার কপালেরই লেখা, আর এত কিছু ভেবে লাভ নেই।
একটু পর এক হাতে ব্যাগ নিয়ে আর এক হাতে মেয়েকে নিয়ে চলে গেলাম একটি বাসের হেল্পারের কাছে। তাকে অনেক রিকোয়েস্ট করলাম আমাকে ঢাকাতে নিয়ে যাওয়ার জন্য। সে তো কোনো মতেই রাজি হতে চাইলো না। শেষমেশ পায়ে ধরে কোনো মতে বাসে উঠে চলে গেলাম ঢাকার উদ্দেশ্যে। এখন ঢাকায় পৌঁছে কি করব, কোথায় যাব, অচেনা শহর, কিছুই বুঝতে পারতেছি না। এদিকে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তারপর আর কোনো কিছু না ভেবে রাস্তার সাইডে ফুটপাতে বসে রইলাম মেয়েকে নিয়ে। আর এমন সময় খেয়াল করলাম এলাকার কিছু বখাটে ছেলে আসলো আমার কাছে। এসেই তো আমাকে অনেক খারাপ খারাপ কথা বলতে লাগলো। আমি তখন ভয়ে সেখান থেকে উঠে এক হাতে ব্যাগ নিয়ে আরেক হাতে মেয়েকে নিয়ে চলে যেতে লাগলাম। অমনি ছেলেগুলো আমাকে পেছন থেকে টেনে মেরে রাস্তায় ফেলে দিল। আমার মেয়ে তো প্রচন্ড কান্না করতেছে, আর ওদিকে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ সারাদিন কিছু খাইনি। তারপরে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, আর এখন ছেলেগুলো আমাকে এইভাবে বিরক্ত করতেছে। তখনই চিৎকার করে বললাম, তোমাদেরকে আল্লাহর দোহাই লাগে, আমার এখান থেকে সরো। আমার শারীরিক এবং মানসিক অবস্থা মোটেও ভালো নয়। আমি আজ খুবই অসহায় হয়ে রাস্তায় এসেছি। প্লিজ তোমরা আমার কোনো সর্বনাশ করো না। তোমাদেরকে আল্লাহর দোহাই লাগে, এখান থেকে চলে যাও। মেয়েটির মুখে এরকম কথা শুনেও নিষ্ঠুর পাষাণী বকাটে ছেলেগুলোর মনে একটুও দয়া হলো না। তাদের মাঝ থেকে একজন জান্নাতুলের হাত থেকে টান দিয়ে তার মেয়েকে নিয়ে গেল, আর বাকি তিনজন তাকে ধরে বাজেভাবে টাচ করতে লাগলো। জান্নাতুল তো এদিকে ওদিকে চিৎকার করতেছে আর কান্না করতেছে। এমন সময় পাশ দিয়ে দুটি লোক গেল। তারা ছিল খুবই বৃদ্ধ বয়সী, একজন পুরুষ আর একজন মহিলা। তারা যখন সেখানে আসলো আর ছেলেগুলোকে চলে যেতে বলল, কিন্তু ছেলেগুলো উল্টো ধমক দিয়ে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলল। বৃদ্ধ লোকটি ভয় না পেয়ে দৌড়ে গেল একটি চায়ের দোকানে। সেখান থেকে কয়েকজন লোককে ডাক দিয়ে এনে সেই ছেলেগুলোকে তাড়িয়ে দিল সেখান থেকে। এবার বৃদ্ধ মহিলা আর পুরুষ লোকটি মেয়েটিকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমার বাসা কোথায়, তোমার স্বামী কোথায়, আর তুমি এভাবে রাস্তায় এসেছো কেন? তোমাকে দেখে তো ভদ্র ফ্যামিলির মনে হচ্ছে, আর তুমি যাবেই বা কোথায়? তাদের মুখে এরকম কথা শুনে জান্নাতুল প্রচণ্ড কান্না করে দিয়ে তাদেরকে বলল, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। অনেক সাজানো ছোট্ট একটি সুখের সংসার ছিল আমার। আচমকা একটা দমকা হাওয়া এসে সব কিছু উড়িয়ে নিয়ে চলে গেছে আমার জীবন থেকে। আজকে আমি যদি একা থাকতাম, হয়তো এই পৃথিবীতে এতক্ষণ বেঁচে থাকতাম না। শুধুমাত্র আমার এই মেয়েটির মুখের দিকে চেয়ে আমাকে বাঁচতে হবে। মেয়েটির মুখে এরকম কথা শুনে তারা দুজনে চুপ করে রইলেন আর অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে জান্নাতুলের দিকে। এক পর্যায়ে তারা দুজনে জান্নাতুলকে তাদের ছোট্ট ঘর আছে সেখানে নিয়ে গেল। আসলে তারা দুজনে রাস্তার ধারে পিঠা বিক্রি করে। তাদের বাসা ঢাকার কোনো এক কলোনির ভিতরে। তো যাই হোক, তারপর জান্নাতুল সেখানে থাকতে লাগলো এবং আস্তে আস্তে সে সেলাইয়ের কাজ শিখতে লাগলো। সেলাইয়ের কাজ শেখা শেষ করে সে শুরু করলো জায়নামাজ বানানো আর সেগুলো বাজারে বিক্রি করত। এভাবে চলতে লাগলো তার দিনকাল, আর তার মেয়েও ধীরে ধীরে বড় হতে লাগলো। এখন জান্নাতুল তার মেয়েকে নিয়ে মোটামুটি অনেক সুখে আছে। আর এভাবে কেটে গেল প্রায় 3 বছর। এখন জান্নাতুলের মেয়েও একটু বড় হয়েছে, তাই এখন সে আগের তুলনায় অনেক বেশি জায়নামাজ বানাতে পারে এবং বাজারে বিক্রি করতে পারে। এভাবেই চলছে জান্নাতুল আর জান্নাতুলের মেয়ের দিনকাল। আসলে পৃথিবীতে যদি হঠাৎ করে কারো জীবনে সব কিছু হারিয়ে যায়, তাহলে কিভাবে বেঁচে থাকতে হয় সেটা শিখিয়ে দিচ্ছে এই গল্পের জান্নাতুল নামের মেয়েটি। আসলে সুইসাইড করাই সকল সমস্যার সমাধান নয়। এই গল্পের জান্নাতুল যদি চাইতো সে সুইসাইড করতে পারত এবং তার মেয়েকেও মেরে ফেলতে পারত, কিন্তু সে এত কষ্ট করে হিন্দু ধর্ম থেকে মুসলিম হয়েছে, আর মুসলিম ধর্মে এই সুইসাইডকে সম্পূর্ণ হারাম করা হয়েছে। তাই সে এই বিষয়টি জানার কারণে এই হারাম পথের চিন্তাভাবনা কখনো করেনি। সে সবাইকে দেখিয়ে দিয়েছে জীবনে কিভাবে লড়াই করে বেঁচে থাকতে হয়। প্রিয় বন্ধুরা, এই গল্পটি আমরা এই পর্যন্তই পেয়েছি, আর এটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে। এই গল্পের নূপুর ওরফে জান্নাতুল নামের মেয়েটি এখনও সেই ঢাকায় জায়নামাজ বিক্রি করে, আর সে সবাইকে দেখিয়ে দিয়েছে যে কিভাবে জীবনে লড়াই করে বেঁচে থাকতে হয়। আর এই গল্পের রাফি নামের ছেলেটির সাথে আর কোথাও কখনো কোনো দিন আর দেখা হয়নি। আসলে জীবনে যদি কাউকে ভালোবাসতে হয় তাহলে সেটা সত্যিকারের ভালোবাসাই দরকার। অযথা একজনের সাথে প্রেমের মিথ্যে নাটক করে তাকে বিয়ে করে তার জীবনটাকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। কারণ আজকে আপনার কাছে যার কোনো মূল্য নেই, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন যে তার পরিবারের সকলের কাছে সে কতটা মূল্যবান।
তাই কাউকে কষ্ট দেওয়ার আগে অন্তত একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করা উচিত যে এই কষ্টটি যদি অন্য কেউ আমাকে দেয় তাহলে আমি তা সহ্য করতে পারবো কি না। তো যাই হোক প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এই গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা আমাদের ইটস রাব্বি 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরেকটি গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।